ওকে, আমাদের কতজন উপস্থিত হয়েছে? 15 জন মাত্র। আমি একটু ওয়েট করছিলাম যে 15 জন হয় কিনা। ঠিক আছে, ওকে। আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো আর কি, মানে এই টপিকটা শেষ পর্যন্ত 87 নাম্বার অফ স্লাইড। সো আমরা একটু ফাস্ট যাব, এবং এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই বেশি আছে। আমরা জাস্ট একটা ইকুয়েশন দেখাবো এবং সেই ইকুয়েশন অনুযায়ী কিভাবে প্রবলেম সলভ হয়েছে সেটা আমরা দ্রুত দেখানোর চেষ্টা করবো। সো সবাই ট্রাই টু ভেরি অ্যাটেন্টিভ। সো আমরা এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা কি মূলত? এটি হলো আমরা যে কমিউনিকেশন করি, ডাটা কমিউনিকেশন, তো সেখানে আমরা যে বিভিন্ন মিডিয়া ব্যবহার করি, চ্যানেল ব্যবহার করি, ঠিক আছে? তো সেসব মিডিয়াতে একটা ওয়্যারলেস হতে পারে অথবা কেবল যুক্ত হতে পারে, ইটস নট এ ম্যাটার। বাট যেদিক দিয়ে করি না কেন, আমাদের তিনটা চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। সেই চ্যালেঞ্জ গুলোকে মূলত আমরা ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলি। কি কি? একটা অ্যাটেনুয়েশন, একটা ডিস্টরশন, আরেকটি হলো নয়েজ। অ্যাটেনুয়েশন কি জিনিস? অ্যাটেনুয়েশন হলো কিছুটা কাটছাট করা আর কি, এরকম, এটাকে আমরা অ্যাটেনুয়েশন বলি। ডিস্টরশন কি? ডিস্টরশনটা হলো যে আমরা একটা অরিজিনাল যে শেপ ছিল, বিভিন্ন কারণে সেই শেপটা চেঞ্জ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, সেটি হলো ডিস্টরশন। আর নয়েজ হলো যে আমি যে কোনো আনওয়ান্টেড, আমি যে কথা বলছি এটা একটা সিগন্যাল, এই সিগন্যালের সাথে একটা আনওয়ান্টেড সিগন্যাল যদি চলে আসে বাইরে থেকে, অন্য কোনো সোর্স থেকে, তাহলে সেটি তখন নয়েজ। যেমন একটা বাগানে অনেক গাছ আছে, ফুলের গাছ আছে, ফুলের গাছের আশেপাশে যেসব ঘাস থাকে সেগুলো হলো আগাছা, ওগুলো হলো আনওয়ান্টেড, এবং এবং ওগুলো হলো নয়েজ। ঠিক আছে, তো তাহলে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এবং নয়েজ। ঠিক আছে, আচ্ছা, এক মিনিট। ঠিক আছে, তাহলে এই তিনটা মনে থাকবে তো, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এবং নয়েজ। ওকে, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি অ্যাটেনুয়েশন। সেটা হলো আমরা পয়েন্ট ওয়ানে যদি এটি মেজার করি, সেটি হলো অরিজিনাল সিগন্যালটা ছিল এরকম একদম শুরুতে, তারপরে সেই সিগন্যালটা একটা মিডিয়াম দিয়ে থ্রো একটা পাস হয়েছে, ট্রাভেল করেছে, ট্রাভেল করার পরে আমি যদি পয়েন্ট টুতে একটা নির্দিষ্ট দূরত্বে, যে 1 কিলোমিটার পরে বা 100 মিটার পরে আমি পয়েন্ট টুতে যদি চিন্তা করি, তখন আমাদের এরকম অ্যাটিটিউডের একটা কাটছাট সিগন্যাল, ছোটখাটো সিগন্যাল দেখা যাবে, মানে কাট, মানে এটা অলরেডি কাট হয়ে গেছে বা লো হয়ে গেছে, তারপরে আবার সেটাকে অ্যাম্পলিফায়ার করে আমরা অ্যাম্পলিফাই করছি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ওয়েট।
হ্যালো, সরি আমার একটা ফোন আসছিল, আমি একটু অনেকক্ষণ বেশি কথা বলতে হলো আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো অ্যাটিনিউশন মানে তাহলে কি হলো বলো তো? অ্যাটিনিউশন মানে হলো যে আহ, বাংলায় বলি আমরা কৃচ্ছ্রতা সাধন বলি। যেমন ধরো তোমার বাজেট আছে, আহ, 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 ধরো একটা মানে অনেক সময় হয় না যে একটা বাজেট তুমি ঠিক করেছিলা যে যেমন ধরো এই ঈদেই তুমি একটা হুন্ডা কিনবা, সে তোমার আব্বাকে বলে, হ্যাঁ, তার দাম হলো 1 লক্ষ টাকা। কিন্তু এই যে করোনা চলে আসলো, সবার ইনকাম লেভেল কমে গেল, তখন তোমার ফাদার বলবে যে আমি 1 লক্ষ টাকা দেওয়ার পারবো না, আমি তোমাকে 70,000 টাকাতে একটা হুন্ডা বা বাইক কিনে দিতে পারি। অর্থাৎ এই যে 70,000 টাকা করে ফেললো, অর্থাৎ 30,000 টাকা কমাই ফেললো, এইটাকেই বলে আমরা অ্যাটিনিউট করা। তো এরকম অরিজিনালি যেটা ছিল সেটা ট্রান্সমিশন মিডিয়ার একটা কারণে, সেটা সেটা বিভিন্ন লিমিটেশনের কারণে অনেক দূরে যে সেটা সিগন্যালটা স্লো হয়ে গেল, ছোট হয়ে গেল। তো সেটাকে আমরা বলি অ্যাটিনিউট করা। যেমন ধরো আমাদের ওয়াইফাই সিগন্যাল বিটুইন 50 মিটার। আচ্ছা, একটা সাউন্ড হচ্ছে, মনে হয় কারোর মাইক্রোফোন অন আছে। যেমন ধরো ওয়াইফাই সিগন্যাল যেখানে জেনারেট হয় তার অ্যারাউন্ড 20 মিটার পর্যন্ত সিগন্যাল ভালো থাকে, বা 30 মিটার পর থেকে সিগন্যালটা লো উইক হয়ে যায়, মানে সেটাকে আমরা বলি অ্যাটিনিউশন। এই শান্তা আক্তার জামি, তোমার মাইক্রোফোনটা মিউট করো। মিস শান্তা আক্তার জামি। আপনি করে দেন। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে অ্যাটিনিউশনের সব বোঝা গেল। তো এখন আমার সিগন্যালটা যদি এরকম ওয়াইফাই সিগন্যালটা 20 মিটার পরে 30 মিটার পরে যদি লো হয়ে যায়, তখন তো আমি আমার ডিভাইসে যদি সিগন্যালটা আসে তখন কিন্তু আমি আর শুনতে পাবো না, তখন আমাকে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হয়। অ্যাম্পলিফায়ার দিয়ে তখন আমি একটু গেইনটা বাড়িয়ে দিই। অ্যাম্পলিফায়ারের কাজই হলো গেইনটাকে বাড়ানো। হ্যাঁ, অ্যাম্পলিফায়ারের কাজই হলো গেইনটাকে বৃদ্ধি করা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে সিগন্যাল স্ট্রেংথ যেটা বললাম যে সিগন্যালের শক্তি কমে যায় ওয়াইফাই 30 মিটার পরে বা 40 মিটার পরে, তখন এটা এই যে সিগন্যাল স্ট্রেংথ কেমন সেটি মেজার করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, সেটি হলো ডেসিবেল। ওকে, ডেসিবেল দিয়ে আমরা সিগন্যাল স্ট্রেংথকে মেজার করি। সো সিগন্যাল স্ট্রেংথ ইজ মেজার্ড ইন ডেসিবেল। ওকে, এবং এটা অনেকটা রিলেটিভ মেজারমেন্ট অফ লস অথবা গেইন। রিলেটিভ বলতে বোঝাচ্ছি যে ইনপুটে আমি একটা পাওয়ার দিলাম, আউটপুটে কত পাওয়ার পেলাম, কম পেলাম না বেশি পেলাম, সেই দুটো যে রেশিও সেটিকে আমরা বলি রিলেটিভ বা আপেক্ষিক। ঠিক আছে। অর্থাৎ আমার ইনপুটে বা আমার সিগন্যাল থেকে জেনারেট হয়েছে যেখান থেকে, সেখানে সিগন্যালের যে স্ট্রেংথ ছিল, আবার অনেক ট্রাভেল মিডিয়া, আই মিন ট্রান্সমিশন মিডিয়াতে ট্রাভেল করার পরে দেখা গেল যে সেটি তোমার কি বলে একটু লো হয়ে গেল। তাহলে এই দুটো যে রেশিও সেটাকে আমরা বলি রিলেটিভ মেজারমেন্ট। বা আউটপুটে দেখলাম যে না, তার থেকে আরো বেশি হয়ে গেল। যেমন ধরো আমরা মাইক্রোফোনে কথা বলি, মাইকে আমি কথা বলি আস্তে, কিন্তু মাইকে অনেক বেশি শোনা যায়, তার মানে কি এটা গেইন হয়েছে অনেক। সো এই দুইটা যে রিলেটিভ মেজারমেন্ট সেটিকে বলি আমরা ডেসিবেল। তো ডেসিবেল ইকুয়েশনটা 3rd নাম্বার লাইনে দেওয়া আছে, এনডিবি is equal to 10 into log 10 P2 by P1. হোয়াট ইজ P2? P2 হলো এন্ডিং পাওয়ার লেভেল, যেখান থেকে আমরা এন্ডিং পাওয়ার লেভেল মেজার করি, সেটা P1 টা হলো বিগিনিং পাওয়ার লেভেল। ঠিক আছে, তাহলে এটি হলো P2 বাই P1। এক্সাম্পল হলো যে P1 হলো 10 ওয়াট একটা দেওয়া আছে, আর P2 হলো 5 ওয়াট দেওয়া আছে। ওকে, তাহলে জাস্ট কি হবে, এটা ইকুয়েশন আমরা আমরা ওই মানটা বসাই দিলেই আমরা এনডিবিটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা আরো এক্সাম্পল দেখাবো এরকম। জাস্ট এই কোশ্চেনটা মনে রাখো 3 নম্বর লাইনে যে এনডিবি সমান 10 log 10 P2 by P1। P2 ইজ হোয়াট? এন্ডিং পাওয়ার বা আউটপুট পাওয়ার, আর P1 টা হলো বেসিক্যালি বিগিনিং পাওয়ার বা ইনপুট পাওয়ার, মানে বিগিনিং সাইডে, আর P2 টা হলো এন্ডিং সাইডে।
আরেকটি ইম্পর্টেন্ট টার্ম সেটি হলো সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা আমরা যে কোনো কমিউনিকেশন ফিল্ডে যে কোনো ডিভাইস ব্যবহার করলে দেখবা যে এসএনআর লেখা থাকে, অর্থাৎ কতখানি সিগন্যাল ইনপুট হয় এবং কতখানি নয়েজ এখানে যুক্ত হয় এবং তাদের রেশিওটা কেমন সেটা বলে দেয়। বা সিগন্যাল এবং নয়েজও কিন্তু একটা সিগন্যাল, বাট এটা আগাছা সিগন্যাল। যেটা যে বললাম যে একটা বাগানে একটা ফুল গাছ আছে, যে মেন গাছ, তার আশপাশ দিয়ে আরো গাছ হয় ছোটখাটো, সেটাও তো গাছ, ফুল গাছও গাছ, ওটাও গাছ। এবং এই সেই দুটা গাছের ধরো রেশিওটা, সেটি হলো সিগন্যাল টু নয়েজ রেশিও। তো ওই ছোট গাছটা হলো নয়েজ বা আগাছা, যেটা আনওয়ান্টেড। সো সিগন্যাল টু নয়েজ রেশিও shows the ratio of the signal power to the noise power. সিগন্যাল যেটা অরিজিনাল, যেটা আমরা পাঠাচ্ছি বা প্রসেস করি, সেই পাওয়ারের সাথে এক্সট্রা যে নয়েজ যুক্ত হয়েছে, সেই নয়েজ সিগন্যালের পাওয়ারের রেশিওটি হলো সিগন্যাল টু নয়েজ রেশিও। ওকে, আর পাওয়ার আমরা বলতে এখানে সাধারণত ওয়াট দিয়ে বুঝাই। আর এসএন বলতে আমরা, বা এসএনআর, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড নয়েজ পাওয়ার। এটি কিছুই না, এটি একটা সিম্পল জাস্ট এ রেশিও। ঠিক আছে, এসএনআর। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে, তারপরে আসলে সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা কি? সরি, এটা তো আমরা দেখলাম। এখন এসএনআর ডিবি আর এসএন ডিবি, একটা হলো পাওয়ারের লেভেল বোঝার জন্য এসএন ডিবি, আর সিগন্যাল এবং নয়েজের রেশিওটা হলো এসএনআর ডিবি। মানে যাই হোক, দুটোকে আমরা একই কথা বলছি, যে এসএনআর ডিবি বলা যায়, আবার এসএন ডিবিও বলা যায়। So signal to noise ratio shows the ratio of signal power to noise power in decibel. যদি তোমাকে ভাইভাতে প্রশ্ন করা হয় যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেসিক্যালি কি, হোয়াট ইজ সিগন্যাল টু নয়েজ রেশিও? So signal to noise ratio shows, বা এটা কি দেখায় বা কি প্রকাশ করে, shows the ratio of signal power to the noise power in decibel. আচ্ছা, এসএনআর 10 log 10, that is signal power by noise power. আমরা তো এটা বললামই, যে এসএনআর ডিবি কে আমরা এর আগে যে কোশ্চেনে দেখলাম যে 10 log 10 p2 by p1, p2 টা হলো সিগন্যাল পাওয়ার, আর pn টা ধরো, আর p1 টা ধরো নয়েজ পাওয়ার। এই সেম রেশিওতে আমরা, সেম প্যাটার্নে আমরা এই কোশ্চেনটা ইউজ করব। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সিগন্যাল পাওয়ার 1000 ওয়াট, নয়েজ পাওয়ার 20 মিলিওয়াট। তাহলে সিম্পলি জাস্ট রেশিওটা বসায় দাও এবং তুমি একটা রেজাল্ট পেয়ে যাবে ওই ইকুয়েশন বেস করে। So this is a question, what if you know the SNRB but want to know the signal power level? তাহলে কি হবে? বলো। সিগন্যাল পাওয়ার লেভেল বলতে আমরা এর আগের ইসে দেখলাম ক্লাসে, যে একটা সিঙ্গেল বিট পাঠাইতে কতগুলো সিগন্যাল লেভেল লাগে? এরকম 3টা বিট পাঠাইতে কতগুলো লেভেল লাগবে? 8টা লাগবে। তো সেটাও আমাদের এই কতগুলো স্ট্রেংথের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আমরা সেটা দেখাবো। এটা ওকে, এটা একটা প্রবলেম, একটা ফিগার দেওয়া আছে। ফিগারটা আমি একটু পরে যাচ্ছি, আগে এটা একটু পড়ো। যে one reason that engineers use decibel to measure the changes in the strength of the signal is that decibel numbers can be added অথবা subtracted when we are measuring several point. আমরা যদি একাধিক পয়েন্টে যদি সিগন্যালটা মেজার করি, তাহলে এটা টোটাল ইফেক্ট, টোটাল ওই সিস্টেম, টোটাল ওই পাথের ইফেক্টটা অ্যাডিটিভ অথবা সাবট্রাকটিভ হতে পারে। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, ফিগার ইন 2.7, যেখানে বলা আছে যে we have a signal which travels start from the point 1 to point 4. In this case, the decibel value can be calculated as what? আমরা ইকুয়েশনটাকে দেখি, আমরা ফিগারটা দেখি, নট ইকুয়েশন। এই হলো সেই ফিগার। এখানে পয়েন্ট 1 এ এবং পয়েন্ট 4
পর্যন্ত আমাদের সিগন্যালটা পাস করাতে হবে, মাঝখানে একটা অ্যাম্পলিফায়ার আছে। সো আমরা জাস্ট এ মিনিট, আমার আরেকটা ফোন আছে, কালকে মিটিং আছে তো, ওয়েট। ওকে, এই ফিগারটা ইন দ্য মিন টাইম তোমাদের দেখার কথা। হ্যাঁ, দেখে কি বুঝছো বলো তো? আমাদের পয়েন্ট ওয়ানে একটা বিগিনিং, একটা ইয়ে আছে, একটা সিগন্যাল স্ট্রেংথ আছে। তারপরে সেটি আমরা পয়েন্ট টু তে যখন মেজার করতে যাব, তখন দেখা যাবে যে তোমার কমে গেছে, অর্থাৎ -3 dB এই সিগন্যাল পাওয়ারটা তোমার 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 কমে গেছে। তারপরে সেটা কি করছে, পয়েন্ট টু তে যখন অ্যাম্পলিফায়ার হয়ে পয়েন্ট থ্রি তে যখন মেজার করব, তখন সেটাকে আবার বাড়িয়ে, অ্যাম্পলিফায়ারের কাজ হলো গেইন করানো, হ্যাঁ বাড়ানো। তো -3টা তখন আবার +7 হয়ে যাবে, কিন্তু পয়েন্ট থ্রি থেকে যখন পয়েন্ট ফোরে যাচ্ছে, তখন আবার সেটা আবার -3 হয়ে যাচ্ছে। তারপরে টোটাল যদি আমি হিসাব করি অ্যাট এ ইফেক্ট পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফোর, তাহলে যোগ বিয়োগ করে অর্থাৎ অ্যাডিটিভ এবং সাবট্রাকটিভ করে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসছে ফাইনালি 1 ডেসিবেল। সবাই কি বোঝা গেছে? এটা খুবই সিম্পল, এটা জটিল কিছু না। ওকে, কারণ আমার পাওয়ার কমে যাচ্ছে, আবার আমি পাওয়ার বাড়াই দিচ্ছি, তখন এই যেটা মানে যেটা কমে যাচ্ছে আবার যেটা বাড়াই দিচ্ছি, দুটার কম্বাইন্ড ইফেক্ট কি হবে? প্লাস মাইনাস হবে। কম্বাইন্ড ইফেক্টই তো হবে হলো ফাইনালি আমার আউটপুট, তাই না? এটা হলো সেটা। সবাই ক্লিয়ার? কারণ +7 থেকে -6 বাদ দিলে 1 থাকে। হ্যাঁ, ওকে, এটি একটা প্রবলেম। সেটি হলো যে সামটাইমস দ্য ডেসিবেল ইজ ইউজ টু মেজার সিগন্যাল পাওয়ার ইন মিলিওয়াট। এটা হতে পারে, এটা মিলিওয়াটও মাপি আমরা বা ওয়াটও মাপি। ইন দিস কেস ইট ইজ রিফার্ড টু অ্যাজ ডিবিএম, অর্থাৎ আমরা এই সিগন্যাল পাওয়ার যে মেজার করছি মিলিওয়াটে, সেটিকে আমরা বলি ডিবিএম। ঠিক আছে, and is calculated as dBm is equal to 10 log 10 pm. ঠিক আছে, পাওয়ার, where pm is the power in milliwatt। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোশ্চেনটা দেখলাম সেটি সরাসরি 10 log 10 pm। pm টা কি? pm টা হলো the power in milliwatt।
ঠিক আছে? সো এখন এই ধরনের কেসে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এ সিগন্যাল। এখন তাহলে সিগন্যালের পাওয়ার কত হবে উইথ ডিবিএম, সরি, ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এ সিগন্যাল। আমার সিগন্যালের পাওয়ারটা বের করতে বলছে, যেখানে ওই ডিবিএম দেওয়া আছে হলো -30। তাহলে এটা কিভাবে সলভ করব? জাস্ট এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ডিবিএম এর ভ্যালু দেওয়া আছে -30, 10 log 10, পিএম এর মানটা বের করতে হবে। খুব সহজ। এটা হলো আমার ইকুয়েশন, যেখানে ডিবিএম এর মান দেওয়া আছে। তাহলে লেগ 10 log 10 10 দিয়ে ভাগ দিয়েছে -3, তারপর পিএম সমান 10 to the -3 মিলিওয়াট। ঠিক আছে? জি স্যার। এই সবগুলোই কিন্তু ম্যাথমেটিক্স, আর কিছু নাই। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম, সেটি হলো যে the loss in a cable is usually defined in decibels per kilometer। প্রতি কিলোমিটারের লস বলে দেওয়া আছে কত? -3 ডেসিবেল, -0.3 ডেসিবেল। এবং এর পাওয়ার কত, এই সিগন্যালের পাওয়ার কত বলে দেওয়া আছে? কমপ্লিট পাওয়ার হলো 2 মিলিওয়াট। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5? এখন যদি এটা 5 কিলোমিটার দূরে মাপতে চাই, তাহলে সেটার পাওয়ার কত হবে? তাহলে কি হবে? তাহলে 1 কিলোমিটারের জন্য -0.3, তাহলে 5 কিলোমিটারের জন্য জাস্ট 5 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে এই ডিবির মানটা তুমি পেয়ে গেলা -1.5। আর টোটাল পাওয়ার তুমি জানো 2 মিলিওয়াট। তাহলে এখানে জাস্ট মানটা বসো, আর কিছুই না। বিগিনিং এর, সরি, এখানে বিগিনিং এর পাওয়ার দেওয়া আছে, বিগিনিং পাওয়ার অফ 2 মিলিওয়াট, মানে P1 এর মান দেওয়া আছে। তোমাকে বের করতে হবে হলো এন্ডিং পাওয়ার, মানে 5 কিলোমিটার পরে পাওয়ার কত। 5 কিলোমিটার শুরুতে পাওয়ার দেওয়া আছে 2 মিলিওয়াট। এখন এই প্রতি কিলোমিটারে -3 করে লস হয়, প্রতি কিলোমিটার -3 করে লস হয়। তাহলে এই শেষ 5 কিলোমিটারে যে ফাইনালি কত পাওয়ার থাকবে, অর্থাৎ P2 কত হবে, সেটাই বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন অনুযায়ী বসাই দাও, তাহলে ফাইনালি P2 সমান 1.4 মিলিওয়াট। ঠিক আছে? এই লস ক্যালকুলেশন সবকিছু হিসাব করে। ওকে, তোমাদের খাতা কলমে এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। কোন কোশ্চেন আছে? স্যার এককটা নিয়ে একটু বলিয়েন স্যার। একক? জি স্যার। বলো। এখানে এখানে সবকিছু মিলিওয়াটে এখানে বলা আছে। হ্যাঁ, কিলোমিটার থেকে যখন আমরা করব তখন মানে অ্যানসারটা মিলিওয়ার্ডে পাবোই তো? এখানে কিলোমিটারের সাথে তো তোমার সম্পর্ক নাই। এখানে কিলোমিটার বাদ দিয়ে যদি আমি যদি বলি প্রতি মিটারে -3, 1 মিটারে যদি -3 হয়, তাহলে 5 মিটারে কত? জাস্ট 5 দিয়ে গুণ হবে। এখানে কিলোমিটার না মিটার, ইট ডাজন্ট ম্যাটার হিয়ার। বা আমি যদি বলি যে প্রতি 100 মাইলে 0.3 লস হয়, তাহলে 500 মাইলে কত হবে? এটা তো ঐকিক নিয়ম, 3 দিয়ে গুণ হবে শুধু। আমাদের ইয়াটা ছিল এককটা ওয়ার্ডে বের হবে, তো এখানে মিলিওয়ার্ডে বের হলো, তো ওই জন্য স্যার। এককটা ওয়াটে বের হবে কোথায় বলা আছে? আমরা মনে হয় ক্যালকুলেশন করতেছিলাম এর আগের অঙ্কে। না 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 না, এখানে এখানে তোমার কি ওয়াট এবং মিলিওয়াটের কনফিউশন কেন আসবে? এখানে সবকিছু এখানে মিলিওয়াটে বলা আছে। এখন তুমি যদি 1.4 মিলিওয়াটকে যদি ওয়াটে আনতে যাও, সেক্ষেত্রে তোমার 1000 দিয়ে গুণ করতে হবে, না ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ তখন দেখা যাবে যে 1.4 ইন্টু 10⁻³ ওয়াট হবে। এই তো, এখানে তো আর অন্য কোনো কনফিউশন নেই। ওকে স্যার। তোমার তোমার এখানে যেহেতু বলে দেওয়া আছে যে P1টা মানে এন্ডিং পাওয়ারটা 2 মিলিওয়াট বলে দেওয়া আছে, তাহলে স্বাভাবিকভাবেই তোমার 5 কিলোমিটার আচ্ছা। পরে যে পাওয়ারটা, সেটাও তোমার মিলিওয়াটেই আসবে। জি স্যার। তাই না? পুরো তোমার ক্লিয়ার। ঠিক আছে?
একটু নিজে একটু খাতা কলমে করবা, পড়ে পড়ে দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, এটি হলো ডিস্টরশন। ডিস্টরশন কি? ওই যে বললাম যে স্পাইক, মানে হঠাৎ ইনস্ট্যান্ট কোনো সিগন্যাল পেনিট্রেশনের কারণে যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, সেটি হলো ডিস্টরশন। তুমি একটা ফোন তোমার ধরো একটা, এখন তুমি আমার সাথে কথা বলছো, বাট তোমার ফোনে অনেক সময় একটা রিং আসার আগে যে পটপট করে শব্দ হয়, সেটি মূলত একটা ডিস্টরশন। অর্থাৎ অ্যাকনোলেজ পাচ্ছে, আমার ফোনে রিং হবে কিনা সেটা মোবাইল টেলিফোন সুইচিং অফিস যে লোকাল যে সার্ভার আছে, তারা আগে আমার ফোনটা খুঁজে, খোঁজার জন্য তারা একটা সিগন্যাল পাঠায়। সিগন্যালটা আমার ফোনটাকে যখন খুঁজে পাই, তখন আমার ফোনটাকে অ্যাক্টিভ যদি পাই, অর্থাৎ অ্যাকনোলেজ যদি করে আমার ফোনটা, আই এম ফ্রি টু রিসিভ, তখনই কিন্তু রিং আসবে, আদারওয়াইজ কিন্তু রিং আসবে না। তো এই ফাইনাল রিং হওয়ার আগে অন্য আরেকটা সিগন্যাল পাঠিয়ে ফোনের অবস্থান ট্রেস করে এবং ফোনটা ফ্রি আছে কিনা, ঠিক আছে কিনা সেটা চেক করে, এবং এই ফোনটা তখন বলে যে হ্যাঁ আই এম ওকে, ফিরতে সিগন্যাল পাঠাই। এই রিং আসার আগে এই কাজটা হয়। কারণ এই যতক্ষণ না আমার এই ফোন অ্যাকনোলেজ পাঠাবে বা ফ্রি বা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ কিন্তু কোনো রিং আসবে না। স্যার আমরা যখন টিভি দেখতাম কোনো কল আসলে অনেক সময় একটা একটা ফ্লিকিং নয়েজ। হতো। জি স্যার। তো ওটাই হলো ডিস্টরশন, ঠিক আছে? হঠাৎ করে একটা সিগন্যাল আসতো, তো ওই সিগন্যালটা ওখানে পেনিট্রেট করে, ওর যে অরিজিনাল সিগন্যালে আমরা টিভি দেখতেছি সেই সিগন্যালের ভিতরে সিগন্যালটা পেনিট্রেট করে তার প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে, ডিস্টরশন করে ফেলছে, ঠিক আছে? তো আমরা এই ফিগারটা দেখি যে লেফট সাইডে যে কম্পোজিট সিগন্যাল সেন্ট যে প্যাটার্ন আছে, দেখো ডিস্টর্টেড হওয়ার পরে এট দ্য রিসিভার দ্য কম্পোজিট সিগন্যাল অলরেডি একটু চেঞ্জ হয়ে গেছে, একটু বাকি গেছে। আচ্ছা, এটি হলো নয়েজ। আমরা দেখেছি যে পয়েন্ট ওয়ানে একটা ট্রান্সমিটেড সিগন্যাল, পয়েন্ট টু তে একটা ট্রান্সমিটেড সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে, কারণ মাঝে একটা অ্যাডিটিভ নয়েজ যুক্ত হয়েছে। নয়েজ ছাড়া কোনো সিগন্যাল কল্পনা করা যায় না। নয়েজ, প্রতিটা সিগন্যালের নয়েজ থাকবেই। এই নয়েজ বাদ দেওয়ার কোনো কিছু আবিষ্কার এ পর্যন্ত পৃথিবীতে হয়নি। নয়েজকে মুক্ত করা, নয়েজ মুক্ত করা যাবে কখন? যখন তুমি একটা বায়ুশূন্য অবস্থায় থাকবা, মহাশূন্যে থাকবা, তখনই একমাত্র নয়েজ থাকবে না। কারণ আমাদের বাতাসে প্রচুর ধূলিকণা থাকে, প্রচুর কেমিক্যাল পার্টিকেলস থাকে, যেগুলো আমাদের এই নয়েজ আকারে যুক্ত হয়। চারিদিকে প্রচুর সাউন্ড, প্রচুর সিগন্যাল, অন্যান্য সিগন্যাল ঘোরাফেরা করছে, সো নয়েজ থাকবেই। আচ্ছা, এটি একটা প্রবলেম। দ্য পাওয়ার অফ এ সিগন্যাল ইজ 10 milliwatt and the power of the noise is 1 microwatt. What is the values of SNR and SNR dB? তাহলে কি হলো দেখো তো, যেহেতু মাইক্রোওয়াট আছে উপরে আর নিচে মিলিওয়াট, তাহলে যে কোনো একই লেভেলে আসতে হবে। একই লেভেলে আসার পরে জাস্ট ডিভাইড করলে আমি একটা ভ্যালু এখানে ওই একই ভ্যালুই পাচ্ছি। তাহলে এসএনআর ডিবি কি হবে? এসএনআর ডিবি ক্যান বি ক্যালকুলেটেড 10 log 10, ওই যে যেটা এসএনআর, যেটা পি পি P2/P1, সেই P2/P1 এর ওই যে 10,000 এটা রেশিও ভ্যালু, 10,000 ভ্যালুটা এখানে বসাই দিয়েছি। বসানোর পরে আমি যে অ্যান্সারটা পেয়েছি সেটাই হলো আমার এসএনআর ডিবি। 10 log 10, 10 to the 4, that means 40. 10 log 10 9 হয়ে যাবে, 4টা এই পাশে চলে যাবে, 4 10 40, আর ওটা 1 হয়ে যাবে। তো এইগুলাই শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোমরা শুধু এই ইকুয়েশন অনুযায়ী এইসব ম্যাথমেটিক্যাল প্রবলেম বসাবা। আচ্ছা, আমি যদি এখন ধরি যে একটা চ্যানেল বা ট্রান্সমিশন মিডিয়া যার কোনো নয়েজ যুক্ত হয় না বা নয়েজ নাই, বায়ু শূন্য অবস্থা। হ্যাঁ, এটা তো ইম্পসিবল। তো তার মানে কি, ওটা সিগন্যাল পাওয়ার বা ডিভাইডেড জিরো, তার মানে ইনফাইনাইট, তার মানে এটা ইম্পসিবল, অসীম কোনো কিছু সম্ভব না। We can never achieve this ratio in real life. It's only in ideal cases. এটি একটা দেখো, ওই যে নয়েজ, এর আগের যে এক্সাম্পল সেম এক্সাম্পল, যে একটা সিগন্যালের সাথে নয়েজ যুক্ত হয়েছে, নয়েজ যুক্ত হয়ে যে সিগন্যাল ডিস্টর্টেড হয়েছে। আর নিচেরটা দেখো, উপরেরটা নয়েজ অল্প ছিল, নিচেরটা নয়েজ আবার বেশি হয়ে গেছে, অনেক বড় পাওয়ারফুল নয়েজ, যার ফলে
এটার সিগন্যাল প্লাস নয়েজের প্যাটার্নটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। একটা হাই এসএনআর, একটা হলো লো এসএনআর। তাহলে উপরেরটা হলো হাই এসএনআর, সিগন্যাল টু নয়েজ। হাই এসএনআর হলো সবসময় ভালো, আর স্মল এসএনআর মানে এটা খারাপ, মানে নয়েজ এখানে বেশি। জি স্যার। ওকে, এখন আসি হলো একটা ইম্পর্টেন্ট জিনিসে, আমরা ওই নয়েজলেস চ্যানেল নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ডাটা কমিউনিকেশন, আমাদের মূল টার্গেট থাকে যে আমরা কত দ্রুত আমাদের ডেটা, কত পরিমাণ, কত বেশি পরিমাণ ডেটা কত দ্রুত পাঠাইতে পারি এক স্থান থেকে আরেক স্থান, এটা থাকে আমাদের মূল বিষয়। তো এই মূল বিষয়টা কমপ্লিট করতে গেলে তিনটা জিনিসের উপরে আমাদের নির্ভরশীল হতে হয়। একটি হলো আমাদের টোটাল গিভেন ব্যান্ডউইথ, একটি হলো দ্য লেভেল অফ সিগন্যাল উই ইউজ, আমরা কয়টা লেভেল সিগন্যাল ব্যবহার করি, 2টা 4টা 8টা 16টা, কতগুলো লেভেল। আর একটি হলো দ্য কোয়ালিটি অফ দ্য চ্যানেল, দ্যাট ইজ ওই চ্যানেলে কতখানি নয়েজ যুক্ত আছে। এই তিনটা জিনিসের উপরে আমাদের ডাটা রেট ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। তো প্রথমেই আমি এখানে দুটো জিনিস, তিনটা জিনিস আমি চিন্তা করব। একটা হলো নাইকুয়েস্ট থিওরাম বা নাইকুয়েস্ট বিট রেট, একটি হলো শ্যানন ক্যাপাসিটি। নাইকুয়েস্টটা হলো নয়েজলেস চ্যানেলের জন্য, আর নয়েজি চ্যানেল যেটা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি সেটি হলো শ্যানন থিওরাম বা শ্যানন ক্যাপাসিটি। এবং এই দুটো একসাথে আমরা কেন ব্যবহার করি সেটাও আমি লাস্ট স্লাইডে, লাস্ট লাইনে বলবো। এই নোটটা পড়তে ইয়ে করো, এখানে আসো। ডাটা চ্যানেল ক্যাপাসিটি, চ্যানেল ক্যাপাসিটি ডিপেন্ড করে তার ডাটা রেট, তার ব্যান্ডউইথ এবং তার বড রেট। বড রেটটা এখানে নতুন, ব্যান্ডউইথ জানো, ডাটা রেট জানো। ডাটা রেট হলো বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো বিট পাস হচ্ছে সেটি হলো ডাটা রেট। আর বড রেট হলো প্রতি সেকেন্ডে কতগুলো সিগন্যাল পাস হয় সেটি হলো বড রেট। তাহলে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ডাটা রেট এন্ড বড রেট? ডাটা রেটকে আমরা আরেক কথা বলতে পারি বিট রেট। তাহলে বিট রেট এবং বড রেট, বিট রেটটা হলো ডাটা রিলেটেড, যে ডাটা এলিমেন্ট। বড হলো সিগন্যাল রিলেটেড, তাহলে বডে হলো সিগন্যাল এলিমেন্ট। এই দুটো পার্থক্য জানতে হবে। যে ডাটা রেটই হলো বিট রেট বা বিট এলিমেন্ট, সরি বা হ্যাঁ, আর এটা হলো সিগন্যাল এলিমেন্ট, মানে অ্যানালগ, আর এটা হলো ডিজিটাল। ঠিক আছে, the bit per second versus baud. Data rate really the same as baud rate. Examples আমরা দেখি কি বলেছে এখানে। এখানে একটা এক্সাম্পল মানে ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে হলো টু সলভ দ্য প্রবলেম। নাইকুয়েস্ট থিওরাম বলি আমরা এটাকে, নাইকুয়েস্ট থিওরাম বা নাইকুয়েস্ট ইকুয়েশন। নাইকুয়েস্ট নামটা মনে রাখো। একটা হলো ম্যাক্সিমাম ডাটা রেট অফ এ নয়েজলেস চ্যানেল, নয়েজলেস ম্যাক্সিমাম মানে এর থেকে বেশি আর সম্ভব না, কারণ নয়েজলেস। 2 into f into log 2l bps, মানে ম্যাক্সিমাম কত দ্রুত বা কত বেশি ডাটায় পাঠাতে পারি সেইটা এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করা যায়। ম্যাক্সিমাম, কারণ এটা একটা নয়েজলেস চ্যানেল এবং এটা অবশ্যই নাইকুয়েস্ট থিওরাম অনুযায়ী হয়েছে। তাহলে 2 into f into log 2l bps। f হলো ফ্রিকোয়েন্সি, চাবিটা দিন তো, log আমার চাবি দিয়ে খোলা লাগি লাগে, l হলো লেভেল। এই তোমরা দাঁড়াও, চেঞ্জ করা লাগবে। সিরাজুল ইসলাম মিউট করে দিচ্ছি। তাহলে log 2 into f into log 2l bps। f হলো ফ্রিকোয়েন্সি, l হলো নাম্বার অফ ডিসক্রিট লেভেল, ওই যে সিগন্যাল লেভেল। ঠিক আছে, এটা এই মানটা বসাবা, তোমরা ম্যাক্সিমাম ডাটা রেটটা পেয়ে যাবে। ইকুয়েশনটা শুধু মুখস্থ রাখবা, 2 into f into log 2l bps। এটা একটা প্রবলেম। Consider a noiseless channel with a bandwidth of 3000 Hz, transmitting a signal with two signal levels. The maximum bit rate can be calculated as what? আমরা যে আগের যে ইকুয়েশন দেখলাম সেই ইকুয়েশনের মান বসাও। ঠিক আছে, মান বসালেই তুমি এই আনসারটা পেয়ে যাবে। সবই দেওয়া আছে, সিগন্যাল লেভেল দুটো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে, জাস্ট মান বসাও আর মাল্টিপ্লাই করো। এটা আরেকটা প্রবলেম।
কনসিডার দ্য সেম নয়েজলেস, এই সবগুলো কিন্তু নয়েজলেস চ্যানেল। হ্যাঁ, নাইকুয়েস্ট থিওরাম। ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ 4 সিগন্যাল লেভেল, এখানে 4টা সিগন্যাল লেভেল বলেছে। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম বিট রেট কিভাবে, এটাও সেম ইকুয়েশন বসাও এবং মান পেয়ে যাবো। ওকে, এটি আরেকটা প্রবলেম। উই নিড টু সেন্ড 265 kbps ওভার, অর্থাৎ এখানে বিট রেট বলা আছে, আগেরটা কিন্তু বিট রেট বলা ছিল না। ওভার এ নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ, এখানে আমরা ব্যান্ডউইথে বলা আছে 20 কিলোহার্টজ। হাউ মেনি সিগন্যাল, এখানে সিগন্যাল লেভেল বের করতে হবে, এখানে কয়টা সিগন্যাল লেভেল লাগবে এই পরিমাণ ডাটা পাঠাইতে, এবং তার ব্যান্ডউইথও বলা আছে 20 কিলোহার্টজ। তাহলে এটা কিভাবে সলভ করব? ইকুয়েশনটা বসাই দিলে তো হয়ে যাবে। ইকুয়েশন বসালে হয়ে যাবে শিওর। ব্যান্ডউইথ কোথায় বসাবো? ব্যান্ড ও এই জায়গা থেকে সব কি দেওয়া আছে, মানে ওই যেটা বিট রেটের যে ইকুয়েশন এফ ফ্রিকোয়েন্সি দেওয়া নেই স্যার, ব্যান্ডউইথ দেওয়া আছে। ব্যান্ডউইথ থেকে ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। আর কি দেওয়া আছে, আর কি দেওয়া নেই বলো। মূল্যই স্যার হচ্ছে লেভেল দেওয়া নাই স্যার, লেভেল বের করতে হবে। আর এখানে বিট পার ফ্রিকোয়েন্সিটা দেওয়া সেকেন্ডে নাই, ফ্রিকোয়েন্সিটা দেওয়া নাই, যে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে মূলত। দাঁড়াও। এটা কেমনে আসলো বলো তো? ফ্রিকোয়েন্সি 1000 মানে কে গুণ দিয়েছে ব্যান্ডউইথ, স্যার। ব্যান্ডউইথ তো এটাই ফ্রিকোয়েন্সি 20 কিলোহার্টজ বলা আছে। দুই কোত্থেকে আসলো প্রথমে, শুরুতেই দুই? ফর্মুলা 2 স্যার। এটা ফর্মুলা থেকে আসে। 20,000 কোত্থেকে আসলো? ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ 20 কিলোহার্টজ, মানে 20,000 হার্টজ। লগ টু এল, এলটা আমাকে বের করতে হবে। আর 265,000 এটা কোত্থেকে আসলো? এটা হলো সেই ডাটা রেট, জাস্ট বসাই দিয়েছে, এল এর মানটা বের করেছে, এই তো। আর কিছু আছে? এখন এইটা যে লেভেলটা, তো আমাদের তো পাওয়ার অফ 2 লাগে লেভেল, তাই না? 2 এর উপরে 2 পাওয়ার দিলে 4 হয়, 2 এর উপর 3 দিলে তো 98.7, এটা কি কোনোভাবে আসে? না স্যার, আমাদের আসে হলো 2, 4, 8, তারপরে 2 টু দি পাওয়ার n সংখ্যক, এই তো হ্যাঁ 2 টু দি পাওয়ার n সংখ্যক বিট। এটি সংখ্যক। তাহলে n এর ভ্যালু কত হলে 128 এর আগে কত হয়? 64, তারপরে 128, তারপরে 256। তাহলে 98 কে আমরা কি করব? তাহলে আমাদের বিট, 128 এর জিয়াটা হয়। তাহলে আমার বিট রেট হয় কমাইতে হবে না বাড়াইতে হবে? অর্থাৎ লেভেলটা হয় 128 আনতে হবে। ঠিক আছে, তাহলে আমার বিট রেট 265 রাখা যাবে না, তাহলে বিট রেট আমার 280 করতে হবে। ঠিক আছে, এটা এখানে বলছে। তার মানেটা কি? তার মানে তুমি কি বুঝছো একটু বলো তো, নিচের এটা আবার প্যারাটা। ক্যালকুলেশন করে স্যার আমরা হচ্ছে 280 তে আমরা 128 পাবো। আচ্ছা, আর যদি আমাদের 64 লেভেল থাকে তখন আমাদের ডাটা রেট লাগবে হলো 240, মানে তখন ডাটা রেট কমালে চলবে। জি স্যার। ঠিক আছে, মানে এগুলো একটু জাস্ট অ্যানালাইসিস করবো, এটা কোনো বিষয় না। ওকে, এখন আসি হলো শ্যানন থিওরাম। এখানেও আমরা এখন এখান থেকে চিন্তা করব নয়েজ যুক্ত, নয়েজি চ্যানেল। এর আগে আমরা চিন্তা করেছি হলো নয়েজলেস, আর এটি হলো নয়েজি চ্যানেল। ঠিক আছে, শ্যানোস থিওরাম which include noise, এবং এখানকার ইকুয়েশনটা দেখো কি হবে, সিম্পলি b into log 2 ব্র্যাকেটে 1 প্লাস snr, sn মানে snr ভ্যালু। এটা হলো ইকুয়েশন, এটা মনে রাখো। অর্থাৎ নাইকুয়েস্ট থিওরাম দিয়ে যখন প্রবলেম সলভ করবো নয়েজলেস চ্যানেল, তখন একটা ইকুয়েশন। আরেকটি হলো যখন শ্যানন থিওরাম দিয়ে নয়েজি চ্যানেল চিন্তা করবা, রিয়েল লাইফ চ্যানেল চিন্তা করবা,
তখন কিন্তু এই ইকুয়েশনটা, সুতরাং প্রত্যেকটা ইকুয়েশন মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কিছুই পারবো না, পরীক্ষায় আসবে। ঠিক আছে? ওকে, তাহলে বি হলো ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, বি এর ভ্যালু কত? ব্যান্ডউইথ। এস হলো সিগন্যাল পাওয়ার ইন ওয়াটস, এন হলো নয়েজ পাওয়ার ইন ওয়াট। ঠিক আছে, যেটাকে আমরা বলছি এস বাই এন। এক্সাম্পল যদি বলি যে ফ্রিকোয়েন্সি বলা আছে যে সে 3400 হার্টজ, এস এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম ডাটা রেট কেমন হতে পারে? জাস্ট এই ইকুয়েশনে মান বসো, এটা সিম্পল ইকুয়েশন, নাথিং এলস। এখন এই প্রবলেমটা সলভ করো। কনসিডার দ্য extremely noisy channel in which the value of the signal to noise ratio is almost zero. In other words, the noise is so strong that a signal is faint, মানে সমান হয়ে গেছে। For this channel, the capacity C is calculated as how? মানে সিগন্যাল টু নয়েজ রেশিও জিরো মানে কি? মানে সিগন্যালই তোমার খুঁজে পাওয়া যাবে না, মানে নয়েজ এতই স্ট্রং যে ও অন্যকে ডমিনেট করছে, ও অরিজিনালটাকে ডমিনেট করছে, এই জন্য অলমোস্ট জিরো হয়ে গেছে। মানে ধরো যে আমি কথা বলছি, এখন আমার কথা থেকে যদি আরো জোরে কথা তোমার এই হেডফোন দিয়ে যায়, তার মানে কি আমার কথাটা তুমি শুনতে পাবো না, বাট অন্য আনওয়ান্টেড নয়েজ যুক্ত শব্দ বেশি হয়ে যাবে, তাই না? তাহলে এই প্রবলেম কিভাবে সলভ করবা? স্যার এখানে তো এস এন এর মানটা যেটা আসবে সেটা 0, সুতরাং স্যার লগ মানে 2 1 প্লাস 0, আর আমরা লগ এই 1। যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি শুধু এই পয়েন্টে জানতে, অর্থাৎ এসএনআর ভ্যালুটা হয়ে যাবে 0, বি লগ টু 1 প্লাস 0। ওকে, জি স্যার। তার মানে এই চ্যানেলে কোনো কিছুই যাবে না। দিস মিনস that the capacity of the channel is 0 regardless of the bandwidth. In other words, we cannot receive any data through this channel. অর্থাৎ তার মানে হলো এই চ্যানেল দিয়ে আমরা কোনো ডাটা রিসিভ করবো না, কারণ প্রচুর নয়েজ। ক্লিয়ার? জি স্যার। এটা সলভ করো। কেউ একজন এখানে একটু হোয়াইট বোর্ডে একটু সলভ করে এখানে। এই স্ক্রিনে শেয়ার করো, এই যে নিচে সাদা আছে এখানে, সলভ করো এটা। কে সলভ করবে একটু আমাকে বলে এটা শুরু করো। স্যার করব, কিন্তু আমার একটু কাজ করে না স্যার ডায়াগ্রামটা, এর আগেও আমার প্রবলেম। যার পরে একটু জাস্ট মানগুলো আমরা বসাই দিলেই তো হয়ে যায়। হ্যাঁ মান বসালে হয়। ব্যান্ড উইথের মান দেওয়া আছে স্যার 3000 3000। লগ হ্যাঁ, 2। এসার এর মান দেওয়া আছে। সো এই মানগুলা বসাই দিলে তো ক্যালকুলেশন হয়ে যায় মোটামুটি। তাই তো নাকি? এরকমই তো। জি স্যার। জি স্যার, পি লগ 2 হচ্ছে আপনার 3000 লগ 2, আর হচ্ছে এসএনআর হচ্ছে 3162। এটা স্যার আমি ক্যালকুলেট করে বের করা করে আমরা এই যে 34,000, এটা তার মানে 34 kbps ডাটা আমরা পাঠাতে পারছি, 34.860 kbps ডাটা। আরো বেশি ডাটা যদি পাঠাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে ব্যান্ডউইথ বাড়াইতে হবে, তাই তো? অথবা সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়াইতে হবে। ওকে, তাহলে তোমরা যখন এর পর থেকে কোনো সিস্টেম ডিজাইন করবা কিভাবে বিট রেট বাড়ানো যায়, দেন ইউ ক্যান ডিজাইন। কারণ ইঞ্জিনিয়ারের কাজ হলো ডিজাইন করা, কি করলে কি হবে, কি করলে কি কমবে, কি বাড়বে।
ওকে, এটা করো, এটা করো, এটা তো আরো সহজ। এখানে যেহেতু এস এন আর এর মান দেওয়া আছে স্যার, এটা ক্যালকুলেট করা লাগবে জাস্ট। আর বাকি তো দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তাহলে এখানে দুইটা জিনিস, দুটো ইকুয়েশন, একটা প্রথমে যে ইকুয়েশন আমরা আলোচনা করছিলাম সেই ইকুয়েশন দিয়ে আমাদের এসএনওটা বের করতে হবে এখানে, ঠিক আছে? তারপরে সেই এসএনও এর ভ্যালুটা আমাদের ইকুয়েশনে বসাইতে হবে। আমাদের এই চ্যানেল ক্যাপাসিটিতে বসাতে হবে, তাহলেই আমরা আমাদের চ্যানেল ক্যাপাসিটি পেয়ে যাব। ওকে, ওকে। তারপর we have a channel with 1 megahertz bandwidth. The SNR for this channel is 63. একটা কিন্তু SNR আর একটা SNR-B, don't be confused. What are the appropriate bit rate and signal level? এখানে দুটোই বের করতে হবে, বিট রেটে বের করতে হবে, সিগন্যাল লেভেল বের করতে হবে। তোমাদের এই ধরনের প্রবলেম থাকলে তোমাদের যেটা করবা, যে ইকুয়েশনগুলো লাগবে সেগুলো আগে লিখবা, লেখার পরে কি কি দেওয়া আছে এটা লিখবা, লেখার পরে দেখবা যে কোনটা দেওয়া নাই, দেন হাউ ক্যান ফাইন্ড ইট। তো এখানে এটা কি করেছে, প্রথমে শ্যানন ফর্মুলা দিয়ে ফাইন্ড দ্য আপার লিমিট, আপার লিমিট বলতে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা বের করেছে। তারপরে কি করবে, এই এটা বের করে দেন লেভেল বের করেছে, লেভেল এই 6 এমবিপিএস কে ব্যবহার করেছে ওই যে আমার ক্যাপাসিটি ইকুয়েশনে ব্যবহার করে এই যে এলটা বের করেছে, ঠিক আছে? একটা হলো শ্যানন, একটা হলো নাইকুইস্ট থিওরাম ব্যবহার করতে হবে, আর একটা হলো শ্যানন থিওরাম ব্যবহার করতে হবে। দুটো থিওরাম এখানে ব্যবহার করতে হবে। এগুলো তোমরা কিন্তু বইতে আরো এই সেম প্রবলেম আছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। স্যার এখানে আমরা ক্যালকুলেশন করে 6 পাইলাম, বাট 4টা নিলাম কেন? আচ্ছা, এখানে কিছু ব্যাখ্যা আছে, যেমন ওই যে বললাম যে আপার ম্যাক্সিমাম, শ্যানন ফর্মুলা গিভস আস 6 এমবিপিএস, the upper limit for upper limit, ঠিক আছে? But for better performance we choose something lower, 4 mbps for example, then এটা তুমি 6 দিয়েও করতে পারতে, 6 দিয়ে করলে প্রবলেম, ধরো আমার কাছে যদি হতো আমি আই ক্যান গিভ মার্ক, বাট এখানে এরা বলতে চাচ্ছে যে এখানে আমি যেটা ম্যাক্সিমাম পাই আসলে ওই ম্যাক্সিমামটা আমি নিলাম, কিছু কমাইনি। ধরো তোমার মাসে ইনকাম 10,000 টাকা, তুমি 10,000 টাকা যদি খরচ করতে হবে না, তুমি কিছুটা কমাই করবা। তো ম্যাক্সিমাম ইউর ক্যাপাবিলিটি, ইউর ম্যাক্সিমাম টার্নই হলো 6 এমবিপিএস। সো কিছুটা তুমি মানে পারফরমেন্স ভালো করার জন্য কিছু ইচ্ছে কমায় মতন ধরবা, কমাইতে পারবো, মানে নিজের। তুমি এটা যেটা লিখে দিবা ঠিক সেটা এখানে ইউজ করবো। আচ্ছা ইটস ডিপেন্ডস অন ইউর ডিজাইন প্যাটার্ন। তাহলে ইটস এ নোট, এটা মনে রাখতে হবে, এবং এই নোটের মধ্যে দিয়ে তোমাদের এই লেকচারটা শেষ, এবং তোমাদের মিড টার্ম ফাইনাল এই পর্যন্তই হবে, এই চ্যাপ্টার এই পর্যন্ত, একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত। The Shannon capacity gives us the upper limit, and the Nyquist formula tells us how many signal level we need. একটা আপার লিমিট ব্যবহার করে ক্যাপাসিটি শ্যানন, আর নাইকুইস্ট হলো যে আমরা
কতগুলো সিগন্যাল লেভেল আমাদের প্রয়োজন ওই পরিমাণ ডাটা পাঠাইতে। তো কতগুলো সিগন্যাল লেভেল প্রয়োজন এটা আবার বের করার জন্য আমরা নয়েজলেস চ্যানেল হিসাব করি, আর আপার লিমিট জানার জন্য আমরা নয়েজ চ্যানেল ব্যবহার করি। এই দুটো ব্যবহার করে আমরা একটা রেঞ্জ আমরা পেয়ে যাই। ঠিক আছে, এরপরে আর কিছু না, এগুলো এমনি জাস্ট দেখবা, শেষ আর কি। আর রিভিউ কোশ্চেন গুলো যে হোয়াট ইজ কম্পোজিট সিগন্যাল, what do you calculate how do you calculate dB, how do you calculate signal to noise ratio, how do you read or create a frequency domain representation, what is DC component, how do you use Nyquist formula, how do you use Shannon's formula, এগুলো ফলো করবো। ঠিক আছে, এটি একটু বড় চ্যাপ্টার, সুতরাং এটা একদম প্রথম থেকে অনেক কিছু আছে, ডাটা এন্ড সিগন্যালস বহু কিছু আছে, তুমি এটা একটু মন দিয়ে পড়তে হবে, কিন্তু অনেক কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন বলা করে কোশ্চেন। তোমাদের ক্লাস আরো 2 টাইম পাবো বিফোর মিড টার্ম। সো নেক্সট ক্লাসে আমি মিড টার্ম কোশ্চেন প্যাটার্ন, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। মোটামুটি ঠিক আছে প্রবলেম স্যার। গুলো আমরা নিজেরা খুঁজবো স্যার, সেগুলো একটা ক্লাস নিন, এক্সট্রা ক্লাস, যেখানে আমরা স্যার আমাদের কিছু সমস্যা থাকলে সেটা তুলে ধরবো। তোমরা এই ক্লাসেও তোমরা সমস্যা তুলে ধরতে পারো, কোনো সমস্যা নাই, একদম প্রথম থেকে। মানে আই মিন এক্সট্রা ক্লাস স্টাডি করে স্যার, মানে হ্যাঁ, study। বাট যেটা যখন যখন যে ক্লাস হয় তার পরবর্তী ক্লাসে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে শোভনীয়, বেটার। স্যার আমাদের বাইরে থেকে কোনো ম্যাথ থাকবে? বাইরে থেকে কোনো ম্যাথ জিজ্ঞেস করবেন? অবশ্যই, কেন নয়। বাইরে থেকে বলতে কি বলতে যাচ্ছে যে একই প্রবলেম সংখ্যাটা আলাদা করে দিচ্ছি, এটা কি বাইরে থেকে হবে? স্যার ম্যাথগুলো অ্যাসাইনমেন্টে আর বাইরেতে বেসিক কোশ্চেন ধরলে হয় না স্যার? আচ্ছা, কোশ্চেন কেমনে হবে তুমি বললে হবে? বলো। স্যার ম্যাথটা অ্যাসাইনমেন্টে করলেন, এতে লাভ বল, বেনিফিট বলো। স্যার আমাদের এই ভাইভাতে স্যার যখন ম্যাথ জিজ্ঞেস করবেন তখন তো আমাদের স্যার উপস্থিত পাবে। ভাইবাতে ম্যাথ জিজ্ঞেস করব আমি তো মোটামুটি জ্ঞান আছে আমার, নাকি কি ধরনের ম্যাথ জিজ্ঞেস করে তুমি মুখে পারবা। আর ম্যাথ এমন না যে তোমাকে প্রবলেম সলভ করে ইকুয়েশন মানটা বসে দিতে হবে। যেমন একটু আগে আমি একটা প্রবলেম কথা বললাম, আমাকে একজন অ্যান্সার বলে স্যার এখানে এই ইকুয়েশনে এই ভ্যালুটা বসানো হয়ে যাবে, দিস ইজ সলিউশন। এমন না যে তোমাকে এরকম হলে অ্যানসার করা যাবে স্যার। এরকমই তো হবে। তোমার কি মনে হয় যে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাকি? তোমার কি মনে হয়? না না স্যার, আমি তো মনে করছিলাম যে স্যার অনেক বিগ ম্যাথ যে করবেন, যে তোমাদের ক্যাপাসিটি কতখানি জানা আছে, আমার তো জানা আছে, আই নো ভেরি ওয়েল। সো বাট 2+2 কত হয় এটা যদি জিজ্ঞেস করতে, আমাকে যদি জিজ্ঞেস করতে মানা করো স্যার ধরেন না এটা, তাহলে তো হবে না। কতটুকু পারবা কতটুকু পারবা না সেটা তোমার জানা আছে, বাট তার মধ্যে থেকেই এটা করতে হবে, আর ওই ধরনের প্রবলেম জিজ্ঞেস করা হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোন সমস্যা? না স্যার। কতজন আছে এখন উপস্থিত? 22 জন স্যার। কেন এত কম কেন? স্যার একজন স্যার নেট প্রবলেমের কারণে স্যার বের হয়ে গেছে, এখানে মেসেজ দিয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি রোল কল করব। যারা আগের দিন ছিল তারা বলবা শুরুতে যে স্যার ছিলাম, তাহলে মানে বুঝবো যে সে আজকেও আছে, আগের দিনে ছিল। ঠিক আছে? এমন করে বলার দরকার নেই স্যার ইয়েস স্যার এবং আগের দিনও ছিলাম, তাহলে ডাবল কথা হয়ে গেল। কারণ যে বলবো যে আগের দিনও ছিলাম তার মানে কি সে আজকেও আছে, কারণ আমি তার কথা শুনতে পাচ্ছি।
ওকে, দীপ্তরঞ্জন দেবনাথ। আচ্ছা আমি একটু অফ করি।